প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুজাম্মেল হক, সিনিয়র শিক্ষক, পুলিশ কুমিল্লা। আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। বিশেষ করে 2021 সালে যারা এসেসি পরীক্ষার্থী, তোমরা জানো তোমাদের সঠিক সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। আজকে ভূগোল ও পরিবেশ বই থেকে তোমাদের 14 অধ্যায়ের উপর একটি ক্লাস নেব। ইতিমধ্যে তোমরা সংক্ষিপ্ত সিলেবাস পেয়েছো এবং আমি পরবর্তী ক্লাসে যে অধ্যায়গুলি আছে আবারও স্মরণ করে দিতে চাই। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায় এবং দশম অধ্যায়। গত ক্লাসগুলিতে আমি দশম অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের অনুরোধে আজকে আমি চতুর্থ অধ্যায় আলোচনা করবো। চতুর্থ অধ্যায় হলো তোমার পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। আশা করি তোমাদের ভালো লাগবে এবং কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে ইনবক্স করে জানাবে। এই অধ্যায় শেষে তোমরা যা জানতে পারো, পৃথিবীর অভ্যন্তরীণ গঠনটা কীভাবে হয়েছে তা বলতে পারবে, বাহ্যিক গঠন কীভাবে গঠিত তা বলতে পারবে, পৃথিবীর অভ্যন্তরে কয় ভাগে ভূত্বক থেকে নিচে দিয়ে কত ভাগে ভাগ করা যায় সেটা বলতে পারবে এবং বর্ণনা করতে পারবে। এবং আজকের ক্লাসে বিশেষ করে শিলা ও খনিজ সম্পর্কে, মানে পৃথিবীর এই অভ্যন্তরীণ গঠন উপাদান শিলা ও খনিজ সম্পর্কে বর্ণনা করতে পারবে, তাদের পার্থক্য নিরূপণ করতে পারবে। আসলে আমরা তাকাই, মানে কি তাকাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে থাকবে যে পৃথিবী একসময় কি ছিল? জ্বলন্ত বাষ্পপিণ্ড, দাহু করে আগুন জ্বলতো, তাই না? বিভিন্ন সময় ভূপৃষ্ঠের পরিবর্তনের ফলে আজকে আমরা এই পৃথিবী পেয়েছি। এবং এখনো যদি পৃথিবী কেন্দ্রে যাই, আমরা অভ্যন্তরে যাই, সেখান থেকে আমরা তো পৃথিবীর পৃষ্ঠে আছি, এটা তোমরা জানো। বিশেষ করে ভূগোলের ছাত্রছাত্রী যারা, তারা এটা ভুল করে না, তারা জানে। তো এই পৃথিবীর অভ্যন্তরে কি আছে এটা আমরা এখনো সেভাবে জানি। সেখানে আগুন ধাউ করতেছে। তো আমরা যদি সেটা চিন্তা করি, আমরা তো ভূপৃষ্ঠে আছি। তো এই যে পৃথিবীর যে উপরের ভাগ, যে এটা হলো ভূত্বক বলে। এই ভূত্বক গঠনকারী উপাদান হলো শিলা। এখন এই ভূত্বক ধরে যদি তুমি পৃথিবীর অভ্যন্তরে যাও, এবং এটা যদি আমরা একটা ব্যবস্থা করি, তুমি যদি পৃথিবীর অভ্যন্তরে এইভাবে যাও, ভূত্বককে ধরে, তুমি দেখবে যে কতগুলি ভাগ আছে, কেমন? প্রথমে তুমি এই যে যেটা আমরা এভাবে দেখাচ্ছি, এভাবে দেখাইতে পারো, অসুবিধা নেই। কতগুলি ভাগ আছে, সে ভাগগুলি দেখলে তোমরা বুঝতে পারবা। তোমার এই যে বাইরে যেটা দেখো, এটা হলো তোমার ভূত্বক। তিনটা ভাগে ভাগ করে, কেমন? তারপরে এরপরে তোমার আছে এখানে অশ্বমণ্ডল আছে। তারপরে তোমার আছে এভাবে যদি ভাগ করে, এটা হলো এই ভূত্বকে, যেটা ভূত্বক হলো একদম পৃষ্ঠের টার, এটা হলো তোমার অশ্বমণ্ডল। তিন ভাগে ভাগ করে অশ্বমণ্ডল। এবং এই যে অশ্বমণ্ডলের পরে যেটা দেখো, একদম ভূত্বক তো কঠিন শিলা দ্বারা গঠিত। শিলার নিচে যেটা আছে সেটা হলো অশ্বমণ্ডল এবং গড়ে 20 কিলোমিটার, এবং মহাদেশের ক্ষেত্রে এটা 35 কিলোমিটার, সমুদ্র তলদেশে 5 কিলোমিটার পুরু। এবং এটা কি দিয়ে গঠিত? এটা হলো সিলিকন ও অ্যালুমিনিয়াম। এটাকে অনেক সময় শিয়ার স্তর অথবা তোমার সিগমা স্তর, শিয়ার হলো সিলিকন অ্যালুমিনিয়াম, এটা হলো সিলিকন ম্যাগনেসিয়াম। এই দুইটা জিনিস দ্বারা গঠিত। এবং এরপরে যদি যাও তুমি, তারপরে আছে তোমার গুরুমণ্ডল। এটা হলো গুরুমণ্ডল। গুরুমণ্ডল, এবং এটা ভূত্বকের নিচে প্রায় 2885 কিলোমিটার। এবং মূলত এটা কি দ্বারা গঠিত? ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এটা হলো তোমার ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। চিত্রটা হলো পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, এটা আয়ারই চিত্র আর কি। এবং এই গুরুমণ্ডল তোমরা জানলা যে দুই ভাগ ভাগ করে, একটা হলো ঊর্ধ্ব গুরুমণ্ডল, যেটা 700 কিলোমিটার পর্যন্ত, আর একটা হলো তোমার নিম্ন গুরুমণ্ডল। এবং গুরুমণ্ডলের পরে তোমার আছে কেন্দ্রমণ্ডল।
কেন্দ্রমণ্ডলে আবার তোমার এটা পৃথিবীর কেন্দ্র, একদম গুরুমণ্ডলের নিচ থেকে আসছে এবং পৃথিবীর কেন্দ্র পর্যন্ত, এটা যদি পৃথিবী ধরে নাও পৃথিবীর কেন্দ্র পর্যন্ত, এবং এই স্তর প্রায় ৩,৪৮৬ কিলোমিটার। এবং ভূকম্প তরঙ্গের সাহায্যে জানা যায় যে কেন্দ্রমণ্ডলে একটি তরল বহির্বাহন আছে যা ২,২৭০ কিলোমিটার পূর্ব, এবং এর কঠিন স্তর যেটা অন্তভাগ ১,২১৬ কিলোমিটার পূর্ব। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে কেন্দ্রমণ্ডলের উপাদানগুলোর মধ্যে কি আছে? লোহা, নিকেল ও পারদ, তিনটা জিনিস আছে, এটা বিজ্ঞানীরা বিশ্বাস করে। সীসা, তবে প্রধান উপাদান হলো নিকেল ও লোহা। এখানে কি আছে? প্রধান উপাদান হলো নিকেল ও লোহা। তোমরা প্রায় সৃজনশীল প্রশ্নে আসে এরকম একটা ছবি দিয়ে যে ভৌত গঠনকারী উপাদানের নাম কি, অথবা এটা কোন স্তর, তোমাদেরও আছে বিভিন্ন স্তর দিয়ে কোন নাম দেওয়া থাকে না, তোমরা খেয়াল রাখো। ভৌত থেকে তিনটা স্তর, একটা অশ্বমণ্ডল, একটা কেন্দ্রমণ্ডল, একটা গুরুমণ্ডল। মাঝখানে গুরুমণ্ডল, শেষ হলো কেন্দ্রমণ্ডল। তোমরা তোমাদের বইয়ে লক্ষ্য করো, বইয়ে একটা চিত্র আছে, সেখানে আমার বোর্ডে লেখা নাও বুঝতে পারলো, ওইখানে চিত্রটা সবাই আছে। বইয়ের পৃষ্ঠাগুলো হলো 48 পৃষ্ঠা, দেখো একটু সবাই দেখো, তোমাদের বইয়ে 48 পৃষ্ঠায় এই চিত্রটা আছে। এই চিত্রে তোমরা স্পষ্ট আরো দেখতে পাচ্ছ যে আমি যেটা বলছিলাম যে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে, এবং যেটাকে আমরা ভূত্বক বলি, ভূত্বক থেকে যদি পৃথিবীর অভ্যন্তরে যায় সেখানে তিনটা ভাগে ভাগ করছে। প্রথম হলো অশ্বমণ্ডল, তারপরে গুরুমণ্ডল, এই হলো অশ্বমণ্ডল, তারপরে তোমার গুরুমণ্ডল, তারপরে হলো কেন্দ্রমণ্ডল। সংক্ষেপে আবারও বলা যায়, অশ্বমণ্ডল হলো তোমার দুই রকম ভাবে গঠিত, একটা হলো শিয়াল স্তর, আরেকটা হলো সীমা স্তর। শিয়ালটা হলো সিলিকন এবং অ্যালুমিনিয়াম, আর সীমা হলো সিলিকন ও ম্যাগনেসিয়াম। দুই স্তরের সিলিকন আছে, একটাতে অ্যালুমিনিয়াম আর একটা ম্যাগনেসিয়াম। আর এটি কোথায়? পর্বত, মালভূমি, সমভূমি, এগুলি সবই এরকম আর কি। এখানে তাপমাত্রা হলো যত নিচে প্রতি কিলোমিটার 30 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ে। এরপর আছে গুরুমণ্ডল, যেটা তুমি বলছো ভূত্বকের নিচে অশ্বমণ্ডলের পরেই, এবং 2,885 কিলোমিটার পর্যন্ত গুরুমণ্ডলকে গুরুমণ্ডল বলে। পুরুমণ্ডলকে গুরুমণ্ডল, এটা হলো ব্যাসল্ট দ্বারা বোঝায়। এই ব্যাসল্টের মধ্যে কি আছে? সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন ও অন্যান্য খনিজ। গুরুমণ্ডল আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো ঊর্ধ্ব গুরুমণ্ডল যা 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই মণ্ডল প্রধানত লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজ দ্বারা গঠিত। আর একটা হলো নিম্ন গুরুমণ্ডল, যেটা প্রধানত আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং সিলিকন ডাই অক্সাইড সমৃদ্ধ খনিজ দ্বারা গঠিত। একটু কঠিন মনে হইলো, তোমরা যদি খেয়াল রাখো বেশি একটা কঠিন না। তারপর আছে কেন্দ্রমণ্ডল, সেন্ট্রোস্ফিয়ার যেটাকে বলে। গুরুমণ্ডল ঠিক পরে, এটা ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ, গুরুমণ্ডল পরে এই কেন্দ্রমণ্ডল। এখানে আবার ভাগ দেখাচ্ছে, কেন্দ্রমণ্ডল বহিকেন্দ্র আছে, অন্তঃকেন্দ্র আছে, বহিভাগ এবং পৃথিবীর কেন্দ্র পর্যন্ত। তুমি জানো পৃথিবী গোলাকার, আমরা এটা একটা আড়াআড়ি চিত্র দেখেছি। এই কেন্দ্র পর্যন্ত যেটা, সেটা হলো তোমার কেন্দ্রমণ্ডল, এবং এটা 3,486 কিলোমিটার পুরু। এটা কিভাবে? আমরা তো এখানে যাইতে পারি না, এটা ভূকম্প তরঙ্গের সাথে জানছে যে কেন্দ্রমণ্ডলের একটি তরল বহিরাবন আছে যা প্রায় 2,270 কিলোমিটার পুরু, এবং এর একটি কঠিন অন্তভাগ আছে যা 1,216 কিলোমিটার পুরু। এবং একটু আগে বলছি যে বিজ্ঞানীরা বিশ্বাস করেছে কেন্দ্রমণ্ডলের উপাদানগুলোর মধ্যে লোহাই প্রধান, এরপর নিকেল আছে, পারদ আছে, সীসা আছে। তাহলে এই হলো তোমার পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, যে তিনটা ভাগে ভাগ করছে, ভাগটা পড়াইলাম। এখন এই পৃথিবীর অভ্যন্তরীণ গঠন কি দিয়ে গঠিত? মেনলি শিলা ও খনিজ, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা এই পৃথিবীর যে গঠন উপাদান দেখলে, আজকে আমরা অভ্যন্তরীণ গঠন নিয়ে আলোচনা করতেছি, পরবর্তীতে আমরা বাহ্যিক গঠন করবো। এই অধ্যায়ের শিরোনাম অভ্যন্তরীণ গঠন, বাহ্যিক গঠন। এই অভ্যন্তরীণ গঠন তোমরা যা দেখছো, এগুলি আবার ভূত্বক যে গঠন করে, এটার প্রধান উপাদান হলো শিলা ও খনিজ। শিলা কি? শিলা বলতে পারো তোমরা, যেটা তোমার শিলা বুঝতে হলে প্রথমে গঠনকারী উপাদান হলো শিলা। এবং শিলা যদি তুমি বুঝতে চাও, প্রথমে আমাদের খনিজ বুঝতে হবে। আর খনিজ বুঝতে হলে তোমার মৌলিক পদার্থ বুঝতে হবে। মৌলিক পদার্থ তোমরা অবশ্যই জানো, যে পদার্থ ভাঙলে অন্য কোনো পদার্থ সেগুলো পাওয়া যায় না, যেমন অক্সিজেন, লোহা, তারপরে কার্বন, এগুলো মৌলিক পদার্থ। যৌগিক আছে তোমার একাধিক মৌলিক পদার্থ মিলে যেটা হয়, যেমন পানি একটা তোমরা জানো। এখন একটা বা একাধিক মৌল মিলে একটা খনিজ হইতে পারে। হ্যাঁ, সেই খনিজ সেটা হলো একটা মৌলিক পদার্থ মিলেও একটা খনিজ হতে পারে, একাধিক মিলেও একটা খনিজ হতে পারে। আর
দুই বা ততোধিক খনিজ মিললে আবার কি হয়, শিলা। এই ব্যাপারটা খেয়াল করো। কতগুলো খনিজের বেলায় এক বা একাধিক মৌল হইতে পারে, হ্যাঁ। এবং কতগুলি মৌলিক উপাদান প্রাকৃতিকভাবে মিলিত হয়ে এই যে যৌগ গঠন, এগুলো খনিজ হলো একটি প্রাকৃতিক অজৈব পদার্থ, যা সুনির্দিষ্ট রাসায়নিক গঠন এবং ভৌত রাসায়নিক ধর্ম আছে। আর শিলা করতে গেলে ওই একাধিক খনিজ লাগবে। একটা খনিজ দিয়েও একটা শিলা হইতে পারে, কিন্তু একাধিক লাগবে। এটা মিশ্রণ। খনিজ দুই বা ততোধিক মৌলের সমানুপাতিক কিছু কিছু খনিজ একটা দেওয়া, যেমন হীরা, এটা একটা খনিজ পদার্থ, এটা আবার একটা মৌল দিয়ে গঠিত। আবার সোনা, তামা, এগুলি একটা করে মৌলিক দ্বারা গঠিত। শিলা গঠনের প্রতিটি খনিজের আলাদা আলাদা বৈশিষ্ট্য বজায় থাকে, যদিও বেশিরভাগ শিলাই একাধিক খনিজ দ্বারা গঠিত, কিংবা একটা দ্বারা হইতে পারে, আবার একাধিক দ্বারা হইতে পারে। সেক্ষেত্রে খনিজ এবং শিলা একই পদার্থ। উদাহরণ হলো পাললিক শিলা, এটা চুনাপাথর। চুনাপাথর তোমার এখানে ক্যালসিয়াম আছে, কার্বনেট আছে। এটি ক্যালসাইট নামে একটি খনিজ, শিলা হিসাবে চুনাপাথর নামে পরিচিত। তাহলে শিলা ও খনিজের পার্থক্য যদি তোমাদেরকে বলি, প্রথমেই বললাম খনিজ হলো এক বা একাধিক খনিজ দিয়ে গঠিত, আর শিলা হলো এক বা একাধিক খনিজ দিয়ে শিলা গঠিত। এবং খনিজ হলো সমসত্ব অজৈব পদার্থ, আর শিলা হলো অসমসত্ব পদার্থ। খনিজ কঠিন স্ফটিকাকার হয়, কিছু কিছু শিলা কঠিন হলো স্ফটিকাকার হয় না। আর খনিজের নির্দিষ্ট রাসায়নিক সংকেত আছে, শিলাগুলো রাসায়নিক সংকেত নাই। তোমরা একটা শখ আছে, এটা তোমরা বাড়িতে কাজ করে নিবে, শিলা খনিজের পার্থক্য। এখন তোমরা সংক্ষেপভাবে শিলার একটা শ্রেণীর ব্যাপার দেখাই। শিলা তোমার 3 প্রকার। তোমাদের এখানে মুছে ফেললাম। তোমার যে শিলার কথা আমরা বলছি, গঠন প্রণালী অনুযায়ী শিলাকে 3টি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো আগ্নেয় শিলা, প্রত্যেকটা উদাহরণ আছে, বিস্তারিত বর্ণনা আছে। যেমন আমি আগে উদাহরণটা দিয়ে দিই, হলো বেসন। পরে বলবো, আগে উদাহরণটা দিয়ে দিই। সোনাপাথর গঠিত হয়ে রূপান্তরিত হলো মার্বেল। কোয়ার্টজাইট, বেলে পাথর গঠিত, এটা হলো চুনাপাথর গঠিত হয়ে হয়, আর এটা বেলে পাথর। বেলে পাথর দিয়ে দিতে পারি, এটা কি হয়, আর বেসনের সাথে গ্রানাইট দিতে পারি। এখন তোমরা জানো যে পৃথিবী একসময় জ্বলন্ত অগ্নিকুণ্ড ছিল, এবং সেখানে আগ্নেয়গিরি অগ্নিপথ হতো। আগ্নেয়গিরি অগ্নিপথের ফলে যে শিলার আবার ভূমিকম্প হয়, এসবের ফলে যে আগ্নেয়গিরি থেকে যে লাভা বা উৎকৃষ্ট পদার্থ বের হয়ে যে কঠিন আকার ধারণ করে যে শিলা হয়, সেটা হলো আগ্নেয় শিলা। এটা হলো আগ্নেয়গিরির উৎকীর্ণের ফলে। এবং আগ্নেয় শিলাকে আবার দুভাবে ভাগ করা যায়, একটা হলো বহির্জ আগ্নেয় শিলা, একটা অন্তর্জ। বহির্জ হলো ভূগর্ভ তরল পদার্থ, ম্যাগমা, আগ্নেয়গিরি অগ্নুৎপাত বা অন্য কোনো কারণে বেরিয়ে এসে শীতল হয়ে যায়, বাইরের দিকে তুমি দেখতে পেয়েছো শীতল হয়ে যায়, যেমন ব্যাসল্ট, এগুলি দানা খুব সূক্ষ্ম, রং গাঢ়। আর অন্তর্জয় লোক তো তুমি একটা ভূপৃষ্ঠের বাইরে না এসে তোমার ভিতরেই রয়ে গেল। একটা হলো আগ্নেয়গিরি অগ্নুৎপাত করে বেরিয়ে আসলো, তখন আমরা দেখলাম আরেকটা ভিতরেই রয়ে গেল, সেটা হলো অন্তর্জয়।
এবং সেখানে জমাট বেঁধে এক ধরনের শিলা গঠন করে এটা অন্তর্গত। আর পাললিক শিলা তোমরা জানো যে নদীতে পরে সঞ্চিত হইতে 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 স্তর করতে 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 যেমন বেলে পাথর হয়, চুনা পাথর হয়, এগুলি বালি ধুলা কাকড় এগুলি মিলতে মিলতে নদীর স্রোতের সাথে এক জায়গায় এক জায়গায় যে জমতে জমতে কঠিনাকে দান করে সেটা হলো পাললিক শিলা। এবং পলি থেকে এটা আসে, হ্যাঁ, এটাকে স্থিরীভূত শিলা বলে, কারণ পলি সঞ্চিত হইতে হইতে স্থিরীভূত হইতে হইতে এটা আসে, এই জন্য স্থিরীভূত শিলা বলে। তোমার বইয়ের চিত্র আছে, আমি ইতিমধ্যে চিত্র দেখাবো আগে একটু পরে। তারপরে হলো তোমার রূপান্তরিত শিলা। আগ্নেয় পাললিক শিলা যখন প্রচন্ড চাপ উত্তাপ এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে, রূপান্তরিত বলতে তো তোমার চেঞ্জ। যেমন তোমরা যেই পাললিক শিলা চূড়াপাত হয় এটা আবার পরিবর্তন একসময় মার্বেল হয়, আবার বেলের পাথর এটা একসময় পরিবর্তন হয় কোয়ার্টজ জাইট হয়। এগুলো হলো তোমার রূপান্তরিত শিলা। এটা হলো খুব স্ফটিকযুক্ত এবং খুব কঠিন হয়। এখানে কোনো জীবাশ্ম দেখা যায় না, কিন্তু পাললিক শিলা আবার জীবাশ্ম দেখা যায়। জীবাশ্ম কি? জীবের অস্তিত্ব বা জীবের থেকে যেটা আসে। কোনো রকম রূপান্তরিত শিলা গেলানোর স্তরেও দেখা যায়। তাহলে তোমরা একটু বইয়ের ছবিগুলি দেখো, তারপরে আমাদের আলোচনা আজকে শিলাবন্দী থাকবে। বইয়ের 50 পৃষ্ঠা এবং 51 পৃষ্ঠায় কিছু চিত্র আছে। দেখো আগ্নেয় শিলার কিছু ছবি, যেটা হলো আগ্নেয়গিরি মোচাকৃতি বা এখানে জ্বালামুখ, এটা দিয়ে যখন বের হয় আস্তে আস্তে এখানে হয় প্রবাহ হয়, এবং এভাবে তোমার আগ্নেয়গিরি সৃষ্টি, আগ্নেয়গিরির ইয়া থেকে গলিত লাভা থেকে আগ্নেয় শিলা সৃষ্টি হয়। আরেকটা ছবি দেখো তোমার 51 পৃষ্ঠা, পাললিক শিলা। এই যে নদীর পানি সঞ্চিত হইতে হইতে বা বিভিন্ন কিছু, হ্যাঁ, ঢেউয়ের সাথে বায়ু, বৃষ্টি, তুষার, সমুদ্র ঢেউ শুক্র আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্নীভূত হয়ে কাকর কাদা বালি ধুলা পরিত হয়। হয়তো শিলাকণা জলস্রোত এবং বায়ু দ্বারা পরিবাহিত হয়ে পলল বা তলানি রূপে যে নিম্নভূমি সৃষ্টি করে হ্রদ সাগর উপরে সঞ্চিত হয়ে থাকে। পরবর্তীতে ওই পদার্থের উত্তাপে ও উপরে শিলাস্তর চাপে জমাট বেঁধে কঠিন শিলা পরিণত হয়। এই যে এখানে ছবি আছে, সেটা হলো পাললিক শিলা। এবং মহাদেশীয় ভূত্বকের আবরণের 75 ভাগই হলো পাললিক শিলা। এটা কি হয়? স্থিরীভূত হয়, নরম হয়, হালকা হয়, সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। এর মধ্যে জীবাশ্ম দেখা যায়, আগে বলছি, ছিদ্র আছে। আর রূপান্তরিত শিলা যেটা তোমার আগ্নেয় পাললিক শিলা প্রচন্ড চাপ উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে পরিবর্তন নতুন উদ্ধারণ তখন তার রূপান্তরিত শিলা বলে। যেমন তোমাদেরকে বলেছি, চুনাপাথর রূপান্তরিত হয় মার্বেল, বেলাপাথর রূপান্তরিত হয় কোয়ার্টজ জাইট, কাদা স্যার রূপান্তরিত হয় স্লেট, গ্রানাইট রূপান্তরিত হয় নিস, এবং কয়লা রূপান্তরিত হয় গ্রাফাইটে পরিণত হয়। এবং এটার বৈশিষ্ট্য বলছে এটি স্ফটিকযুক্ত, খুব কঠিন, এতে জীবাশ্ম দেখা যায়। এখন আশা করি তোমরা বুঝতে পারছো। কারো প্রশ্ন থাকলে করো, আর এখনই সম্ভব না হলে ইনবক্সে জানিয়ে দিও। তো তোমাদের ছোট একটা কাজ দিব, এটা দলগত কাজ হলে এটা একক কাজ, তোমরা বাড়িতে করবা। যে গঠন অনুযায়ী তোমরা এই ছকটা দেখো, 51 পৃষ্ঠা, তোমরা 3টা শিলার নাম লিখবা, এটির প্রকারভেদ লিখবা, আগ্নেয় শিলার প্রকারভেদ আছে, যেটা যেটা আছে কিছু বৈশিষ্ট্য লিখবা, কিছু উদাহরণ অলরেডি আমি বোর্ডে দিয়েছি, তোমরা এই উদাহরণগুলি লিখবা। তাহলে 51 পৃষ্ঠার ছকটা হবে তোমাদের বাড়ির কাজ। শিক্ষার জন্য আমরা আমাদের পাঠের একদম শেষ পর্যন্ত চলে এসেছি। যাওয়ার আগে যেহেতু আমরা এখনো করোনা পরিস্থিতিতে আছি, একটি উত্তরণ এখন লাভ করিনি, সেদিন দু একটি কথা না বললেই নয়। আমরা অবশ্যই ঘরে অবস্থান করবো। কৃষি দুর্যোগ সরকার আবার বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে, তোমরা ঘরে অবস্থান করবে এবং বেরোলে এই মাস্ক ব্যবহার করবে। তোমরা সামাজিক দূরত্ব বজায় রাখবে, স্যানিটাইজার ব্যবহার করবে, সাবান পানিতে হাত ধুতে করবে, পুষ্টিকর খাবার খাবে, ব্যায়াম করবে, বিশ্রাম নেবে। তোমরা তোমাদের লেখাপড়ার প্রস্তুতি চালিয়ে যাবে ইনশাল্লাহ। আমার সেটি ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।